আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান যে মন্ত্রিপরিষদের নেতৃত্ব দিচ্ছেন, বলতে গেলে এটি একটি বহুজাতিক মাল্টিন্যাশনাল ক্যাবিনেট, বহুজাতিক মন্ত্রিপরিষদ। দ্বিতীয়ত, এখানে বিভিন্ন মত, পথ, তারপর চেহারা, সুরত, শিক্ষা, দীক্ষা, আকার, আকৃতি, মানে যাকে বলা হয় প্রকৃতি যেভাবে তার যে অপার সৌন্দর্যবোধ, অপার যে চিন্তা চেতনা এবং তার যে ভ্যারিয়েশন, ভিন্নতা, এটি দিয়ে ফসলের মাঠ সাজান, বন জঙ্গল সাজান, পাহাড় পর্বত নদী নালা সাজান এবং সেখানে বৈচিত্র্য থাকে। আপনি সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে ক্লান্ত হবেন, আর সমুদ্রের উল্টো দিকে যখন পাহাড়ের দিকে তাকাবেন তখন এক ধরনের প্রশান্তি। কিংবা পাহাড় দেখতে দেখে যখন আপনার মেজাজ গরম হয়ে যাবে তখন আপনি সমুদ্রের যে স্বপ্নীল ফেনা, তার মধ্যে আপনি বনলতা সেনকে খুঁজে পাবেন। আপনি সুন্দরবনে যান, আমাজনের জঙ্গলে যান, কিংবা সাহারা মরুভূমি অথবা গোবি মরুভূমিতে যান, সব জায়গাতে আপনি প্রকৃতির অসাধারণ কতগুলো খেয়াল দেখতে পাবেন। সেখানে হারিয়ে যাওয়ার ভয়, মরীচিকার ভয়, সেখানে নানা রকম অ্যাডভেঞ্চার, অনিশ্চয়তা, আতঙ্ক, ভয়, ভালোবাসা, ভালো লাগা সব মিলিয়ে প্রকৃতি এমনভাবে সেখানে সবকিছু সাজিয়েছে যে মানুষ এই দুনিয়ার যত রং তামাশা, গৃহকর্ম, প্রেম, ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে প্রকৃতির টানে আমাজন জঙ্গলে চলে যায়। একইভাবে এই যে প্রকৃতির যে ভ্যারিয়েশনটা, সেই ভ্যারিয়েশনটা এই প্রথম জনাব তারেক রহমান সাহেবের মন্ত্রিপরিষদে আমরা দেখতে পাচ্ছি। ফলে এই মন্ত্রিপরিষদকে তাকিয়ে আপনার কখনো মন ভার হবে না, আপনার কখনো মন খারাপ হবে না, আপনি কখনো চিন্তিত হবেন না। এখানে পালতোলা নৌকা আছে, আবার সারা দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল যে ইয়ট, খুব জোরে জোরে চড়ে ধনীরা সমুদ্র বিলাস করার জন্য যে সকল নৌযান ব্যবহার করেন, সেখানে একটি 5 স্টার বললে ভুল হবে, 7 স্টার হোটেল বুর্জ আল খলিফা, একটি 7 স্টার হোটেলের মধ্যে যে ধরনের সুযোগ সুবিধা থাকে, এরকম ছোট ছোট নৌযান, সেগুলোর মধ্যে সে ধরনের সুযোগ সুবিধা থাকে যেগুলোকে বলা হয় ইয়ট। তো সেই ইয়ট প্রকৃতির আকর্ষণীয় ব্যক্তিত্ব মন্ত্রিসভায় আছে। আবার আপনি যদি এই মন্ত্রিপরিষদের মধ্যে সিঙ্গাপুরের একটি ভাই মানতে চান, মন্ত্রিপরিষদ, উপদেষ্টা পরিষদ, এজ এ হোল সরকারের মধ্যে, যেখানে আপনি সিঙ্গাপুরের মতো এরকম অত্যাধুনিক মন্ত্রিসভার সদস্যরা কোট পরেন, টাই পরেন, ইংরেজিতে কথা বলেন, তারপর স্বাস্থ্য মেনটেন করেন, এরকম আপনি পাবেন। আমেরিকান ভাইব পাবেন, ব্রিটিশ ভাইব পাবেন, ড্যানিশ ভাইব পাবেন, ফিনিশ ভাইব পাবেন, মানে ফিনল্যান্ডের ভাইব পাবেন। তারপর এখানে ডাক্তার পাবেন, কবিরাজ পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, কি না পাবেন। পাহাড়ি সম্প্রদায় থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাত পাবেন, অথবা আপনি আহলে হাদিস পাবেন, নানা রকম মানে বর্ণ বৈচিত্র্য। এর মধ্যে কবি নজরুলের মতো ঝাঁকড়া চুলওয়ালা লোকজন পাবেন, আবার সেনাবাহিনীর মতো ছোট ছোট করে চুল ছাটেন, লেফট রাইট করে ঘুরে বেড়ান, এরকম লোকও পাবেন। এখানে আপনি বাউল প্রকৃতির লোক পাবেন, প্রায় জটাধারী, একেবারে ফরহাদ মাঝহারের চাইতেও জটাধারী, এরকম লোকজন পাবেন। আবার দাড়িওয়ালা সফেদ অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ দেখলে মনে হবে হস্ত ধরে চুম্বন খাই, পদে স্পর্শ করে পদধূলি নিয়ে জীবনকে জুড়াই, এরকম বৈচিত্র্যময় একটি মন্ত্রিসভা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব আলহাজ তারেক রহমান সাহেব আমাদেরকে উপহার দিয়েছেন। এই মন্ত্রিসভা কেমন করছে বা কেমন করবে, এগুলো নিয়ে আমাদের আসলে এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজনও নাই, দরকারও নেই।
আমরা যারা জনগণ, আমরা তাদেরকে দেখব। আচ্ছা বলুন তো, আকাশে চাঁদ উঠে বা তারকা যে পিটপিট করে জ্বলে, আমরা কি আজকে চাঁদ কত আলো দিল, তারকা কিভাবে আলো দিল, এগুলো চিন্তা করি? কক্ষনো না। চাঁদের প্রভাবে, তারকার প্রভাবে, তারপর গ্রহ নক্ষত্রের প্রভাবে পৃথিবী যে তছনছ হয়ে যায়। কখনো ঘূর্ণিঝড় হয়ে যায়, কখনো জোয়ার হয়, কখনো সুনামি হয়, কখনো ভূমিকম্প পর্যন্ত হয়ে যায়। আমরা কি সেগুলোর খোঁজখবর রাখি? আমরা সেগুলো খোঁজখবর না রেখে সূর্যের দিকে তাকিয়ে আমরা কবিতা লিখি, গান রচনা করি, সূর্যকে প্রণাম দেই, প্রণতি দেই। চাঁদের দিকে তাকিয়ে বিমুগ্ধ দৃষ্টিতে আমরা প্রেমিকার মুখমণ্ডল অঙ্কন করি হৃদয়ে এবং মস্তিষ্কে। এই তো ঘটনা। তো সেই দিক থেকে আমাদের এই রাজনীতির আকাশে যে চাঁদ উঠেছে, যে তারার মিলন ঘটেছে, আমাদের রাজনীতির আকাশে, রাজনীতির বাতাসে, রাজনীতির হাট এবং বাজারে যে সকল রুই, কাতলা, বোয়াল, মৃগেল, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো দেখতে পাচ্ছি, এতে কি যথেষ্ট খুশি নন আপনি? এর বাইরে আপনার এত চিন্তা ভাবনা করার দরকার কি? কথাগুলো এই কারণে বললাম যে অতি সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তনয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, বাংলাদেশের গর্ব এবং বহু তরুণের এবং তরুণীর নীতি এবং আদর্শের একেবারে চূড়ান্ত জাজ্বল্যমান মেডেল, যাকে দেখে আমাদের তরুণ সম্প্রদায় স্বপ্ন দেখতে শিখে, যার কর্ম, যার সফলতা দেখে মানুষ ওইরকম সফল হতে চায়। কাজে তার রুচি, তার আভিজাত্য, তার চিন্তা চেতনা, এগুলোকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, হৃদয় থেকে ভালোবাসতে হবে। প্রশ্ন করা চলবে না। এত প্রশ্ন করলে আসলে এগুলো ঝামেলার। স্বয়ং আল্লাহ নিষেধ করে দিয়েছেন আননেসেসারি প্রশ্ন করার জন্য। আপনি দেখেন সূরা বাকারা পড়ে দেখেন, সেখানে পুরো একটা জাতির যে বিপদ এবং বিপত্তি, একটা জাতির যে ধ্বংস, এটা হয়ে গিয়েছিল কেবলই মাত্র অনাহূত, অনভিপ্রেত, অপ্রয়োজনীয়, আননেসেসারি প্রশ্ন করার কারণে। আমাদের এই সমাজে আমরা সুযোগ পেয়ে এখন প্রশ্ন করছি। একটা সময় ইতিহাসে হাল্লা রাজা ছিল, কথা বলতে গেলে জিহ্বা কেটে দিত। ইতিহাসে অনেক রাজাবাদশা ছিল যারা কথা বলতে গেলে ঠোঁট সেলাই করে দিত, কণ্ঠের উপর কুড়াল মেরে দিত। তো এই কারণে কি হতো, ওই সমস্ত রাজারা খুব আরামে ছিল। এখন আপনি গণতন্ত্র পেয়েছেন, সুশাসন পেয়েছেন, সংবিধান পেয়েছেন, একটি দলকে ভোট দিয়ে ২১১ 2/3 মেজরিটি দিয়ে আপনি তাকে ক্ষমতায় পাঠিয়েছেন। ৬ মাস যে সারতে পারেনি, এর মধ্যে আপনি ও কেন এলো, ও কেন খেলো, ও কেন গেল, ওর কি হলো, ও এমন কেন, ওর গায়ের রং সাদা কেন, ওর গায়ের রং কালো কেন, ওর নাকটা বাঁকা কেন, ওর ঠোঁটটা এভাবে নড়ে কেন, এগুলো কোনো প্রশ্ন? ও চুমু দেয় কেন, ও কোলাকুলি করে কেন, ও হ্যান্ডশেক করে কেন, ও পায়ের উপর পা তুলে বসে কেন, ও পাঞ্জাবি পরে কেন, ও আর কি বলবো, হাজার হাজার প্রশ্ন। এগুলো সহ্য করা যায়? এই কথাগুলো বলছি এই কারণ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের রত্ন, আমাদের সকলের দুই চোখের মণি জনাব তারেক রহমান সাহেব, তিনি যাকে ভালোবাসবেন তার নেতাকর্মীদের উচিত, জনগণের উচিত তাকে বিনা শর্তে ভালোবাসা। তিনি যাকে সমর্থন করবেন, কোনো রকম প্রশ্ন ছাড়া তাকে সমর্থন করা। তিনি যা কিছু করবেন সেটাকে আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে সেগুলোকে সমর্থন জানানো। এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই তৃপ্তি, এর মধ্যেই ইমতিহান, এর মধ্যেই আজাদি, এর মধ্যে ইনকিলাব। এর বাইরে গেলেই সমস্যার সৃষ্টি হবে। পৃথিবীর যা কিছু কল্যাণ, যা কিছু মহান, যা কিছু মহৎ, সেটা আনুগত্যের মধ্যে, বেয়াদবির মধ্যে নয়।
আমরা এখন ইদানিং বিভিন্ন কারণে বেয়াদব হয়ে যাচ্ছি। এই গত ২ বছর ধরে আমাদের বেয়াদবি একেবারে কি বলবো? সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমরা যার তার কান মূলে দিতে চাচ্ছি, যাকে তাকে উলঙ্গ করতে চাচ্ছি। আগে শুধু জাইঙ্গাটা রাখতাম, এখন জাইঙ্গাও রাখতে চাচ্ছি না। আমরা যাকে তাকে আরো মন্দ কাজ করতে চাচ্ছি। এই বিষয়গুলো ভালো না রে বাবা, এই বিষয়গুলো ভালো না। বাবার বললাম এই কারণে যে তরুণরা এখন খুবই রাগ হয়ে যাচ্ছে। তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো সে কারণে এখন তো বলতে গেলে আমি দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি। কাজেই এখন যারা তরুণ তারা সবাই অনেকে আমার সন্তান সম বা সন্তানের বয়সী। এজন্য এই কথাগুলো বললাম। বলার মূল কারণ হলো যে প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন, বন্ধু, শুভানুদ্দাহী এবং প্রধানমন্ত্রী দীর্ঘদিন তার পরিবারের জীবনে যখন মহা কষ্টে ছিলেন, ঠিক সেই সময় যিনি বা যারা আশার আলো দেখাতেন তাদের মধ্যে অন্যতম হলো নতুন টেকনোক্র্যাট কোঠায় যিনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, যাকে বলা হয় আসলে মূল মন্ত্রী। খলিলুর রহমান বা শামা ওবায়েদ যারা আছেন তাদের উপরে পদ পদবি যাই থাকুক না কেন, তারেক রহমান সাহেবের স্নেহের কারণে, ভালোবাসার কারণে পুরো মন্ত্রণালয় যার কথায় চলে তিনি হলেন জনাব হুমায়ুন কবির। এখন সেই হুমায়ুন কবির সিলেটে বাড়ি, একে তো তারেক রহমান সাহেবের স্নেহভাজন, তারপর তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদা রহমান, তার যে বাড়ি সিলেট, সেই সিলেট অঞ্চলের মানুষ। তারপরে সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি সুন্দর করে কথা বলেন, ইংরেজি এবং সিলেটের আঞ্চলিক ভাষায়। তিনি একেবারে ছোটকাল থেকে ইংল্যান্ডে থাকেন। তো সেই মানুষটির নাগরিকত্ব নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছেন। আমি তাকে বেয়াদব বলবো না, তবে এই ধরনের প্রশ্ন কেমন শোনায় বলেন তো? আপনি মন্ত্রী হয়েছেন, আপনার পাসপোর্ট কি বা আপনি কোন দেশের নাগরিক, আপনার ব্রিটিশ পাসপোর্ট ছেড়েছেন কিনা, এটা কি ধরনের খাজুরি আলাপ, খুচরা আলাপ? সব মানুষ বাংলাদেশে যেখানে আমেরিকান পাসপোর্টের জন্য পাগল হয়ে যায়, সব মানুষ যেখানে ব্রিটিশ পাসপোর্টের জন্য জীবন দিতে রাজি, অনেকে পিতামাতাকে ত্যাগ করে যায়, পিতা মরে যায়, মা মরে যায়, মায়ের লাশ, পিতার লাশ পচে থাকে ২ বছর ৩ বছর সেই হাসপাতালের ফ্রিজারে পিতার লাশ পড়ে থাকে, কিন্তু ইংল্যান্ডে একটা পাসপোর্টের জন্য যে সন্তান সেখানে অপেক্ষা করছে, যদি সে আসে পিতার লাশ দেখতে তাহলে সেই পাসপোর্ট পাবেন। এজন্য সেই পিতার লাশ ৩ বছর ৪ বছর ৫ বছর হিমঘরে পড়ে থাকে। তারপর কোনো এক প্রতিবেশী সেই বা ওই হাসপাতাল কর্তৃপক্ষ আঞ্জুমানে মফিদুল ইসলামের হাতে দিয়ে দেয়। এরকম লোভনীয় একটা পাসপোর্ট জনাব হুমায়ুন কবির সাহেবের হাতে আছে। এই পাসপোর্ট নিয়ে প্রশ্ন করাটাই তো নির্বুদ্ধিতা, ঈর্ষা। যে সাংবাদিক প্রশ্ন করেছেন, আচ্ছা তাকে যদি এরকম একটা ব্রিটিশ পাসপোর্ট দেয়া হতো, তিনি কি সেই ব্রিটিশ পাসপোর্ট ছেড়ে দিয়ে মন্ত্রী এমপি হতেন? অবশ্যই হতেন না। অতীতে যারাই কাজ করেছেন অতি আবেগের বশবর্তী হয়ে তারা সবাই অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন এবং সারা জীবন ওই পাসপোর্ট ত্যাগ করার পরে এখন কপাল চাপড়াচ্ছেন, হায় আল্লাহ এ কি করলাম। হোক সেটা আমেরিকান পাসপোর্ট, হোক সেটা ব্রিটিশ পাসপোর্ট, এবং একজন লোককে আমি দেখিনি যে পাসপোর্ট ত্যাগ করে রাজনীতিতে এসে তারপর পদ পদবি পেয়েছেন, তারপর আবার হারিয়েছেন, এরপর তিনি বলেছেন যে আমি ভালো আছি, ভালো কাজ করেছি। এই কথা আমি একজনকেও পাইনি। বরং মনে হয় তারা সবাই বলেছেন যে আমরা ভুল করেছি, এদেশে সেইগুলো করার সেটা ওখানে যদি ঘর ঝাড়ু দিতাম, ওখানে যদি ম্যাথরগিরি করতাম, হোটেলের বয় বেয়ারা হতাম, সেটা অনেক সুখে শান্তিতে ছিল। কাজে এই যে হুমায়ুন কবির সাহেব যে হঠাৎ করে উপদেষ্টা হয়েছেন, তারপর সেখান থেকে প্রতিমন্ত্রী হয়েছেন, এটা একেবারে আনসার্টেন একটা বিষয়। কাজেই এই আনসার্টেনের বিষয়ের জন্য তার সারা জীবনের সার্টেন, যেখানে মেডিকেল ফ্যাসিলিটিস আছে, ব্রিটিশ রয়্যালিটি আছে, পাসপোর্টের ডেপথ আছে, ওজন আছে, এই জিনিসগুলো কেউ ছাড়ে না রে বাবা, কেউ ছাড়ে না। এগুলো মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে। আর যেহেতু নেতা চেয়েছেন, তিনি তো নিজের ইচ্ছে আসেননি, জনগণও তাকে জোর করে আনেনি, তিনিও জনগণের জন্য আসেননি। তিনি এসেছেন নেতার ইচ্ছায়, কাজ করছেন নেতার ইচ্ছায়, এবং তিনি থাকবেন নেতার ইচ্ছায়, চলেও যাবেন নেতার ইচ্ছায়। এখানে আপনার আমার কিচ্ছু করার নাই সোনা, কিচ্ছু করার নেই। কাজেই এই ধরনের প্রশ্ন, এরকম একটা প্রশ্ন জনাব আন্দালিব রহমান পার্থক্য করা হয়েছে। সো ইটস ভেরি ব্যাড। এই ধরনের প্রশ্ন মুখ থাকলে সব কথা বলা যায় না,
ঠোঁট থাকলে সব শব্দ উচ্চারণ করা যায় না, কণ্ঠ মানে গলা থাকলে সব গান গাওয়া যায় না। আপনি কি পারবেন এলভিস প্রিসলির মতো কোন গান গাইতে? আপনার গলা আছে। তো এইভাবে আসলে সব প্রশ্ন করতে হয় না। সরকার তার রুচি অনুযায়ী, আভিজাত্য অনুযায়ী একটি আন্তর্জাতিক ক্যাবিনেট, একটি মাল্টিন্যাশনাল, একটি মাল্টি ফাংশনাল মন্ত্রী পরিষদ গঠন করেছেন মূলত যেন আমাদের দেশে একটা ভাইব আসে। আপনি একদিকে যাবেন মনে হবে সিঙ্গাপুর, আর একদিকে যাবেন মনে হবে ইংল্যান্ড, অন্যদিকে যাবেন মনে হবে আমেরিকা, আর একদিকে যাবেন মনে হবে যেন আপনি সৌদি আরবের বড় কোনো পোতাশ্রয়ে গিয়েছেন। আরব আরব একটা ফিলিংস, বুর্জাল খলিফার মতো একটা ফিলিংস, এরকম একটা অবস্থা। তো সেইভাবে তো আসলে সাজিয়েছে। আমাদের সেই আবহমান বাংলা নিয়ে যদি আমরা খুশি থাকতাম, যেখানে মশা মাছি, যেখানে সেই ভেদভেদা কেদা, এগুলো নিয়ে যদি আপনি হ্যাপি হন, বেশ ভালো কথা। তাহলে ওই ৭০-এর দশকে ৬০-এর দশকে যে সকল লোকজন ছিল তাদেরকে ধরে এনে আপনি এমপি বানান, মন্ত্রী বানান, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেন। এখন জনাব তারেক রহমান সাহেব ১৭টা বছর লন্ডনে থেকে তিনি যা কিছু শিখে এসেছেন, দেখে এসেছেন, উনি কি কখনো আপনার মতো এরকম পরিবেশ দেখেছেন যে একটা মহিষ, দুটো মহিষ একেবারে কাদার মধ্যে ৬ মাস যাবৎ সেখানে তারা ডুবে ছিল, এবং আমরা এই বাঙালি সেই মহিষ দুটোকে অমানবিকভাবে সেখানে রেখেছি, পরে প্রশাসন এসে সেই মহিষ দুটিকে উদ্ধার করেছে। এই হলো বাংলার রুচি এবং আভিজাত্য। এখানের মানুষ বাথরুমে যায়, এখনও গ্রাম বাংলার পোলাপান পানি খরচ করে না, টিস্যু পেপার ব্যবহার করে না, যেটিকে বলা হয় হ্যাসল দেওয়া। তারা প্রাকৃতিক কর্ম শেষ করে হ্যাসল দেয়। প্রস্রাব করে পানি তো প্রশ্নই আসে না, অজু তো দূরের কথা। অনেক লোক মানুষ এই প্রাকৃতিক কর্ম করে, প্রাকৃতিক কর্মে কোনো হ্যাসলও দেয় না, ডাইরেক্ট নদীতে নেমে চলে যায়, ওখানে গোসল করে এবং ওখানে গিয়ে ওই সমস্ত কাজকর্ম করে। আপনি এটা অস্বীকার করতে পারবেন? তো সেখানে একজন লোককে আপনি ব্রিটিশ পাসপোর্ট ছাড়তে বলছেন। ছি 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 ছি। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।